ক্লাস 10 এর ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার নম্বর 2 এর কুইক রিভিশন। তো এই চ্যাপ্টারে যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসে সেইগুলো নিয়ে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং ভিডিওটাকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো শুরু করছি আজকের যে ফার্স্ট কোশ্চেন আছে সেটা নিয়ে। তো তার আগে আমি একটা জিনিস বলে নিই যে এই চ্যাপ্টারে মেনলি আমাদের কি কি জিনিস লাগবে। এই চ্যাপ্টারের মেনলি একটাই সূত্র আছে, সেটা হচ্ছে I is equal to P R T, Y হচ্ছে 100, যেখানে তোমরা জানো I হচ্ছে সুদ, সরল সুদ, P হচ্ছে আসল, R হচ্ছে সরল সুদের হার, আর T হচ্ছে সময়। তাহলে এই একটা সূত্র দিয়েই আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হবে। তো ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, আর এমসিকিউ এসিকিউ গুলো থাকবে, কারণ এমসিকিউ এসিকিউ যে কোনো কোশ্চেনই তোমাদের দিতে পারে পরীক্ষায়। তো যে ফার্স্ট কোশ্চেন আছে 7 দাগের কোশ্চেনটা, সেটা হচ্ছে এটা: বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? আচ্ছা, ধরে নাও যে যে টাকার পরিমাণ ছিল, যে আসলের পরিমাণ ছিল, ধরে নাও আসল ছিল কত টাকা, আসল ছিল পি টাকা, আসল ছিল পি টাকা। এবার দ্বিগুণ হয়ে যায়, এবার দ্বিগুণ হয়ে যায় মানে কি, টুপি টাকা হয়ে যায়, তাই তো? মানে একটা সময় পরে গিয়ে সেটা টুপি টাকা হয়ে যায়। তাহলে সুদ কত টাকা হবে? সুদ হবে এই টুপি থেকে পি টাকা বাদ দেবো, মানে মোট মোট যেটা হলো কিছু বছর পরে গিয়ে, সেখান থেকে যদি আমরা আসল বাদ দিয়ে দিই তাহলে আমরা সুদ পেয়ে যাব, তাই তো? তাহলে এই সুদের পরিমাণও কত পাবো? পি টাকা। তাহলে এই সুদের পরিমাণ পেয়ে গেলাম পি টাকা, তাই তো? এবার আসলও পি টাকা ধরে নিয়েছি, আর আর এর মান বলে দিয়েছে 6%, আর হচ্ছে সময় ধরে নিলাম টি বছর। হ্যাঁ, টি বছর পরে গিয়ে এটা দ্বিগুণ হবে। এবার আমরা এই ভ্যালুগুলো এই সূত্রে বসিয়ে দেবো। আমরা জানি I is equal to P/T/100, তাই তো? আচ্ছা, এবার আয়ের মান কত পেয়েছি এখান থেকে? দেখো, আয়ের মান পেয়েছি পি টাকা, তাহলে আয়ের জায়গায় পি বসিয়ে দিলাম। পি এর জায়গায় পি থাকবে কারণ আসল পি টাকায় ধরেছি, আর এর জায়গায় হবে 6, আর টি এর জায়গায় টি থাকবে কারণ টি এর মান আমাদের বের করতে হবে, আর নিচে কত হবে? 100। তাহলে এই পি পি ধরো কেটে গেল, তাই তো? তাহলে এখান থেকে আমরা ডাইরেক্টলি টি সমান সমান কি বলতে পারি? এই 100 এদিকে আসবে আর নিচে 6 আসবে, তার মানে হচ্ছে 100/6। 100/6 হবে এটা। তাহলে এটাকে কাটাকাটি করো, তাহলে 50 হবে, 2 দিয়ে কাটলে 3 3, আর এটা হচ্ছে সম্ভবত 50/3, 50/3। এটাকে ভাগ করো, কত হবে? 16 সামথিং আসবে, 3 ষোলো 48। তাহলে এখানে 16 করলাম, এখানে 2 8 করলাম, আর এখানে 2 থাকলো, তাই তো? তাহলে এটাকে লিখতে পারি 2×3, 16×2/3। মানে 16×2/3 বছর পরে গিয়ে এই টাকার পরিমাণ দ্বিগুণ হবে, টাকার পরিমাণ দ্বিগুণ হবে। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেন দেখো কি আছে। এবার হচ্ছে ডাইরেক্ট 13 দাগের কোশ্চেনটা যাচ্ছি, কারণ এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো পরীক্ষায় আসে আমি সেগুলোই করাবো। বলা আছে কোনো মূলধন একই বার্ষিক সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে এত টাকা, এবং 4 বছরে সুদে আসলে হচ্ছে এত টাকা। তাহলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি, সেটা হচ্ছে 7 বছরে সুদে আসলে, সুদে আসলে কত টাকা হয়েছে? সুদে আসলে হয়েছে 7,100 টাকা, 7,100 টাকা। আবার আবার 4 বছরে সুদে আসলে কত টাকা হয়েছে? 4 বছরে সুদে আসলে হয়েছে 6,200 টাকা। আচ্ছা, এখান থেকে যদি আমরা এটাকে বিয়োগ করে দিই তাহলে কি পাবো বলো তো? তাহলে এই আসল আর আসলটা তো কেটে যাবে এখান থেকে যদি বিয়োগ করি, কারণ আসলের পরিমাণ তো এখানে সেম ছিল আর এখানেও সেম, আসল তো সেমই থাকবে, তাই আসল আসল এখান থেকে কেটে যাবে। কিন্তু এই ক্ষেত্রে সুদ বেশি টাকা হবে আর এই ক্ষেত্রে সুদ কম টাকা হবে। তাই এটা থেকে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কখনোই এটা এটা কেটে যাবে না, জাস্ট বিয়োগ হবে। আবার এখান থেকে যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে দেখো কত হয়। তাহলে এখান থেকে বলতে পারি আমরা 3, তাই তো? 7 থেকে 4 বাদ দেবো, 3। তাহলে 3 বছরের সুদ কত টাকা হবে? 3 বছরের সুদ কত টাকা হবে? এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে এটা 8 আর 1 মানে 900 পাবো। তাহলে 900 টাকা পাবো 3 বছরের সুদ। তাহলে এক কাজ করি, এখান থেকে 1 বছরের সুদটাও বের করে নিই। তাহলে 1 বছরের সুদ হবে 900/3 টাকা, তাই তো? 900/3 করলে 300 টাকা হবে 1 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ কত টাকা পেলাম? 300 টাকা। এবার দেখো, আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, এখানে 7 বছরের সুদ বের করতে পারি অথবা 4 বছরের সুদও বের করে আমরা এটাকে সলিউশন করতে পারি। আমরা এক কাজ করি, এখানে 4 বছরের মোট সুদ বের করি। তাহলে 4 বছরের মোট সুদ কত হবে? ওই 4 এর সাথে 300 গুণ করে দাও, তাহলে কত আসবে? 1200 টাকা, তাই তো? তাহলে 1200 টাকা আসবে 4 বছরের মোট সুদ। এবার দেখো, 4 বছরের সুদে আসলে কত টাকা ছিল? 6,200 টাকা। তাহলে 4 বছরে শুধুমাত্র আসল কত হবে? তাহলে আসল এখানটা শুধুমাত্র আসল বের করছে, আসল কি হবে? দেখো, এখানে 6,200 টাকা ছিল 4 বছরের সুদ আসল, সেখান থেকে যদি আমরা সুদটা বাদ দিয়ে দিই 1200 টাকা, 4 বছরের সুদ 1200 টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আসল। তো
আসল কত পেলাম? এখান থেকে আমরা বলতে পারি আসল পেয়েছি 5,000 টাকা, তাই তো? আচ্ছা, এবার একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু কি হয়? পি আর টি বাই 100, তাই তো? তো 4 বছরের সুদ পেয়েছি আমরা 1200 টাকা, তাহলে আই এর জায়গায় 1200 বসিয়ে দিলাম। পি এর জায়গায় কত পেয়েছি? 5,000 টাকা। আর এর মান আমরা জানি না, টি কত হবে? টি হবে এক্ষেত্রে 4 বছর, তাই তো? কারণ 4 বছরেরটা বের করছি আমরা, নিচে 100। এখান থেকে যদি আমরা এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই, 4 দিয়ে যদি 12কে কাটি তাহলে কত হবে? 300 হবে। আচ্ছা, তাহলে আর সমান সমান আমরা বলতে পারবো, 300 বাই হচ্ছে 50। তাহলে এটা ধরো কেটে গেল, 5 দিয়ে 30কে কাটলে 6। তাহলে বার্ষিক সরল সুদের হার হচ্ছে 6%, আর আসল হচ্ছে 5,000 টাকা। এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখে। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে এত টাকা এবং এত টাকা ফেরত পায়। মানে একজন এত টাকা পায় আর একজন এত টাকা পায়। ব্যাংক পোস্ট অফিসের শতকরা বার্ষিক সরল সুদের হারের অনুপাত কত হবে? তাহলে ধরলাম ব্যাংকের যে ব্যাংক ছিল, সেই ব্যাংকের সরল সুদের হার হচ্ছে R1%, আর পোস্ট অফিসের যে সরল সুদের হার সেটা ধরলাম R2%, ঠিক আছে? তাহলে মোট এই ব্যাংকের আসল কত টাকা ছিল? 2,000 টাকা। দুই ক্ষেত্রেই 2,000 টাকা ছিল, এই ক্ষেত্রে আসল 2,000 টাকাই হবে। আর এই ক্ষেত্রে সময় টি বছর এখানেও 3 ছিল, এক্ষেত্রেও টি সমান সমান 3 বছরই হবে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে যে সুদ আসলের পরিমাণ সেটা কত ছিল? 2360 টাকা। তাহলে সুদ কত টাকা হবে? সুদ সুদ আই সমান সমান কত টাকা হবে? এই 2360 থেকে যদি আমরা 2,000 বাদ দিয়ে দিই, তাই না? কারণ আসল তো 2,000। আর পোস্ট অফিসের সুদ কত হবে? ধরলাম এটা I2, এটা ধরলাম I1, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে মোট হয়েছিল 2,480 টাকা। সেখান থেকে যদি আমরা 2,000 টাকা বাদ দিয়ে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে পোস্ট অফিসের সুদ। তাহলে এখান থেকে এটা বিয়োগ করে তাহলে 360 টাকা হবে এটার সুদ, আর এটার থেকে হবে 480 টাকা এটার সুদ। মানে I2 সমান 480 আর I1 সমান সমান 360। এবার I সমান সমান আমরা কি জানি? PRT বাই 100, সরি এটা I1 হবে। আচ্ছা, তাহলে এই 360 সমান সমান কি হবে? PRT বাই 100। পি কত? 2,000। পি কত? 2,000। আর কত আমরা জানি না, আর এর মানই বের করতে হবে। ধরলাম এটা R1, ঠিক আছে? আর টি হচ্ছে 3 বছর, বাই হচ্ছে নিচে কত হবে? 100। এই দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দাও। আচ্ছা, 3 দিয়ে 36কে কাটো, 3 × 12 = 36, মানে 120। আর এই শূন্য দিয়ে এই শূন্যকে কেটে দাও, আবার 2 দিয়ে এটাকে কাটো, 2 দিয়ে 12কে কাটো, তো R1 সমান সমান 6% পাবো। R1 সমান সমান 6% সম্ভবত। আচ্ছা, আর এখান থেকে আমরা বলতে পারি 480 সমান সমান PRT বাই 100, মানে পি সেই 2,000ই আছে। আর এর মান জানি না, আর এর জায়গায় R2 বসাবো, কারণ R2 এর মান আমাদের বের করতে হবে। আর এখানে টি এর জায়গাও সেই 3ই হবে, আর নিচে 100ই হবে। এটা কেটে গেল, এটা কেটে গেল। এই শূন্য দিয়ে ধরে নাও এই শূন্যটাকে কেটে দিলাম। আচ্ছা, 3 দিয়ে 48কে কাটি, 3 × 16 = 48। 2 দিয়ে 16কে কাটি তাহলে কত আসবে? 2 দিয়ে যদি 16কে কাটি তাহলে হবে হচ্ছে 8। তাহলে R2 এর মান এখান থেকে পেয়েছি আমরা 8%। তাহলে ব্যাংক আর পোস্ট অফিসের যে সুদের হার তার অনুপাত কত হবে? R1:R2 করতে হবে আমাদের। R1 এর মান কত পেলাম? 6। R2 এর মান কত পেলাম? 8। বা 2 দিয়ে কাটো, তাহলে 3:4। তাহলে ব্যাংকের এবং পোস্ট অফিসের সুদের হারের অনুপাত 3:4 হবে। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেন দেখো, 16 দাগের কোশ্চেনটা এটা আছে। বলেছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এই 1,00,000 টাকা পেল। ওই টাকার কিছু টাকা ব্যাংকে এবং পোস্ট অফিসে জমা রাখে। প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পায়। প্রতি বছর সুদ পায় 5,400 টাকা। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে এত এত হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? আচ্ছা, এটা সিম্পল জিনিস। এটা হচ্ছে ধরে নিলাম যে তিনি ব্যাংকে রেখেছিলেন পি টাকা, হ্যাঁ? তাহলে পোস্ট অফিসে কত টাকা রেখেছিল? এই 1,00,000 থেকে পি টাকা বাদ দিলেই আমরা পেয়ে যাব, ওটা শূন্য আছে 5টা। 1,00,000 থেকে এতটা পি টাকা বাদ দিলেই আমরা পেয়ে যাব পোস্ট অফিসের আসল, তাই তো? এটা হচ্ছে ব্যাংকের, এটা হচ্ছে পোস্ট অফিসের, তাই না? আচ্ছা, এবার বলেছে যে ব্যাংকের সুদের হার মানে আর 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 ইজ ইকুয়াল টু 5%, আর হচ্ছে পোস্ট অফিসের সুদের হার 6%। আচ্ছা, আচ্ছা, এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পায়। সুদ বাবদ মোট 5,400 টাকা পায়। মোট মোট মিন্স দুটো ব্যাংকে মিলিয়ে। মানে ধরো একটা একটা ব্যাংকে পেলো I1 টাকা, আর পোস্ট অফিসে পেলো I2 টাকা, এই দুটোকে মিলিয়ে 5,400 টাকা পায়, তাই তো? আচ্ছা,
তাহলে বলেছে তিনি কোথায় কত টাকা রেখেছিল, ঠিক আছে, এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখান থেকে আগে আইওনটা বের করি। আইওন ইজ ইকুয়াল টু কি হয়, পি। আর এর জায়গায় কত বসাবো, 5। টি এর জায়গায় কত বসাবো, 1, কারণ 1 বছর নেয় কিছু টাকা ব্যাংকের প্রতি বছর। আচ্ছা, 1 বছরই হবে তাহলে। আর নিচে এটা 100 হবে, তাই তো? হুম। তাহলে এখান থেকে 5p/100 এরকমই রেখে দিই এটাকে, তাই না? 5p/100 রেখে দিই আয়ন। আর এখান থেকে আমরা I2 বের করি, মানে পোস্ট অফিসের সুদের পরিমাণ। পি এর মতোই থাকবে। পি এর মতো থাকবে না, তার কারণ হচ্ছে এখানটায় পি চেঞ্জ হয়ে গেছে। এই 1 লাখ মাইনাস পি হবে এখানটা আসলের জায়গায়। 5টা শূন্য মাইনাস পি ইন্টু হচ্ছে আর। আর কত, 6। আর টি এর জায়গায় একই হবে, আর নিচে 100। এবারে যেটা বললাম, আইওয়ান প্লাস I2 সমান সমান 5400 টাকা হবে। আইওনের মান হচ্ছে 5p বাই হচ্ছে 100, প্লাস I2 র মান কত পেয়েছি, এখান থেকে চারটে চারটে 5টা শূন্য মাইনাস পি ইন্টু হচ্ছে 6 বাই হচ্ছে নিচে কত হবে, 100 ইজ ইকুয়াল টু 5400, তাই তো? আচ্ছা, দুটো যদি লসাগু নিই তাহলে লসাগু নিলে নিচে 100ই হবে, আর এখানে 5p থাকবে, আর 6 দিয়ে এটাকে গুণ করে দিই, তাহলে 6 ইন্টু 5টা শূন্য হয়ে যাবে, একটা দুটো তিনটে চারটে মাইনাস 6p হয়ে যাবে এটা। আর এই নিচে 100 আসবে, এই 100টায় 5400 সাথে গুণ হবে, দুটো শূন্য ছিল আর দুটো শূন্য বেড়ে যাবে। তাহলে এখান থেকে বলতে পারবো মাইনাস পি ইজ ইকুয়াল টু 5400, 54,000 এরকম সামথিং, মাইনাস হচ্ছে এই 6 লাখ, 1 2 3 4 5। এটা থেকে এটা বিয়োগ করলে সম্ভবত পাবো আমরা 60,000, সম্ভবত মাইনাস 60,000 পাবো, নেগেটিভ 60,000 পাবো সম্ভবত। 1 2 3 4, এই মাইনাস পি আর এই মাইনাস কেটে যাবে, তাহলে পি সমান সমান পাবো আমরা 1 2 3 4 5, সরি 4 হবে, এটা চারটে শূন্য হবে, চারটে শূন্য হবে এখানটায়। 1 2 3 4। তাহলে তিনি পোস্ট অফিসে রেখেছিলেন সম্ভবত 60,000 টাকা। যদি এখানে বিয়োগ দরকার বলে তোমরা বিয়োগটা করে নিও, না আমি করে দেবো, দেখি। একটা দুটো তিনটে চারটে শূন্য, চারটে শূন্য তো বসবে, শূন্য চার, চার বসবে, সরি সরি এখানটা 4 বসবে, 40,000 হবে এখানটায়, এখানটায় 40,000 হবে। আচ্ছা, তাহলে পোস্ট অফিসে রেখেছিলেন কত টাকা, 40,000 টাকা। তাহলে ব্যাংকে কত টাকা রেখেছিলেন, ওই তোমার 1 লাখ থেকে 40,000 বাদ দিয়ে দাও। তাহলে 1 লাখ থেকে 40,000 বাদ দিয়ে দাও, তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ব্যাংকে রেখেছিল। কত টাকা রেখেছিল, 60,000 টাকা। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। পোস্ট অফিসে 40,000 টাকা আর ব্যাংকে রেখেছিল 60,000 টাকা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু সহজ। তারপরে কোশ্চেন, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিল। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট এত টাকা পায়, তাহলে তিনি কোথায় কত টাকা জমা করেছিলেন সেটা হিসাব করে লিখি। ওই সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা আলাদা ব্যাংকে রাখি। ধরলাম প্রথম ব্যাংকে পি টাকা রেখেছিল, তাহলে পরের ব্যাংকে কত হবে, 10,000 মাইনাস পি টাকা, তাই না? আর প্রথম ব্যাংকের সুদের হার কত আছে, 6%। আর দ্বিতীয় ব্যাংকের সুদের হার কত আছে, 7%। আচ্ছা, মোট সুদ বাবদ কত টাকা পায় তিনি, I1 প্লাস I2 কত পায়, 1280 টাকা। আচ্ছা, আর সময় কত, এক্ষেত্রেও 2 বছর আর এক্ষেত্রেও 2 বছর, তাই না? তাই তো? তাহলে তিনি কোথায় কত টাকা জমা করেছিলেন, মানে এখান থেকে সেই একই, আবার পি এর মান দুটি বের করতে হবে। আগের অঙ্কটার মতোই, প্রায় সেম সেম টাইপের অঙ্ক। তো এখান থেকে আমরা আইওন বের করি। আইওন সমান সমান পি আর টি বাই 100। পি এর মধ্যে থাকলো, আর এর জায়গায় 6 হলো, পি এর জায়গায় 2 হলো, বাই হচ্ছে 100। আচ্ছা, I2 বের করি। এখানে পি কত, 2 আছে, আর নিচে কত হবে, 100। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি I1 প্লাস I2 সমান সমান এইটা 1280 টাকা। আচ্ছা, তাহলে এখান থেকে 12p হবে, এটা গুণ করলে 12p, I1 এর জায়গায় 12p হয়, 12p/100। I2 এর জায়গায় হবে 14p, 14p হবে না, সরি এটা p হবে না, এটা হবে হচ্ছে 10,000 মাইনাস p, এটা হবে 10,000 মাইনাস p টাকা। তাহলে 14 ইন্টু 10,000 মাইনাস p টাকা হবে এটা, আর নিচে কত আসবে, 100 আসবে, আর নিচে এইদিকে আসবে 1280 টাকা। এবার লসাগু নাও, 12p হবে এটা, প্লাস হচ্ছে 14 দিয়ে এটাকে গুণ করে দাও, 14 এর পরে চারটে শূন্য, আর এটা মাইনাস 14p, আর এই 100টা লসাগু নিচে গিয়ে এদিকে গুণ হয়ে যাবে, তাহলে 1280, 12,000 টাকা মাইনাস 12,000, তাহলে এই মাইনাস মাইনাস ধরো কেটে গেল, তাহলে পি সমান সমান পাবো আমরা হচ্ছে কত পাবো, 12,000/2 মানে 6,000 টাকা। তাহলে প্রথম যে ব্যাংক ছিল সেই